কখনো কি এমন মনে হয়েছে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও ভিতরে কিছু ঠিক লাগছে না? বাইরের পৃথিবী হাসছে, কিন্তু ভিতরে একটা নিচু আওয়াজ বলছে কিছু একটা ভুল। একটি বার্তা, একটি স্মৃতি, কিংবা কারো নীরবতা। এই সামান্য ব্যাপারেই পুরো মেজাজ বদলে যায়। আমরা বলি, আমি বুঝতে পারি না, আমি এত সংবেদনশীল কেন? কিন্তু সত্যিটা হল, আপনি সংবেদনশীল নন, আপনি সচেতন। শুধু মনের ভাষা এখনও বুঝতে পারেননি। ডেনিস গ্রিনবার্গারের বই মাইন্ড ওভার মুড আমাদের শেখায় যে আমাদের অনুভূতিগুলো আমাদের চিন্তার প্রতিচ্ছবি। যা আমরা ভাবি, তাই অনুভব করি। প্রতিটি অনুভূতির পেছনে একটি লুকানো বাক্য থাকে। কখনো আমি ব্যর্থ হব, কখনো কেউ আমাকে বোঝে না, কখনো আমি যথেষ্ট নই। এবং এই চিন্তাগুলো ধীরে ধীরে মেজাজের রূপ নেয়। কিন্তু যদি আমরা সেই চিন্তাগুলোকে দেখতে শিখি, তাহলে মেজাজ বদলানোর প্রয়োজন হয় না, এটা নিজেই বদলে যায়। এই বইটি থেরাপি নয়, আত্মসচেতনতার বিজ্ঞান। এটি আমাদের শেখায় যে মনকে নীরবতা দিয়ে নয়, বোঝার মাধ্যমে শান্ত করা যায়। এই যাত্রায় আপনি শিখবেন কিভাবে চিন্তা, আবেগ এবং আচরণ একে অপরের সাথে যুক্ত, কিভাবে নেতিবাচক বিশ্বাসগুলিকে চিহ্নিত করে সেগুলিকে নতুন করে লেখা যায়, এবং কিভাবে ছোট ছোট সচেতনতার অভ্যাস বড় মানসিক পরিবর্তন আনে। তো যদি আপনারও মনে হয় যে অতিরিক্ত চিন্তা আপনার শান্তি কেড়ে নিচ্ছে, অথবা মেজাজ আর আপনার নিয়ন্ত্রণে নেই, তাহলে এই সিরিজটি আপনার জন্য। একটি মৃদু স্মরণ করিয়ে দেওয়া যে নিরাময় শুরু হয় সচেতনতার প্রথম ধাপ থেকে। কারণ মনকে দমন করা নয়, তাকে শোনা জরুরি। সে আপনার শত্রু নয়, শুধু ভুল বোঝা এক বন্ধু। এবং যদি আপনিও আপনার মনকে বুঝতে এবং আপনার মেজাজকে পরিবর্তন করার যাত্রায় নামতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ বুক পাওয়ার বেঙ্গলিতে আমরা শুধু চিন্তা নয়, পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিই। এটি হল মাইন্ড ওভার মুড, এমন একটি যাত্রা যেখানে আমরা চিন্তার সাথে লড়াই করা নয়, তাদের সাথে বন্ধুত্ব করতে শিখব। কারণ যখন মন বোঝা যায়, তখন মেজাজ নিজেই হাসতে শুরু করে। অধ্যায় 1, যখন মন ঝড় তোলে। কখনো কি এমন হয়েছে যে সকালে বিশেষ কিছু ঘটেনি, তবুও মন হঠাৎ ভারী লাগতে শুরু করেছে? আপনি নিজেকে বলছেন, জানি না কেন আজ মেজাজ খারাপ। আপনি ভাবছেন, হয়তো ক্লান্তি, হয়তো কেউ কিছু বলেছে। কিন্তু আসলে ঝড় বাইরে নয়, মনের ভিতরে তৈরি হয়। আমরা সবাই এই একই ভুল করি। আমরা মেজাজকে অনুভূতির সমস্যা মনে করি, কিন্তু আসলে এটা একটা চিন্তার ধরন, থিংকিং প্যাটার্ন। সেই ছোট ছোট চিন্তাগুলো, আমি ভালো নেই, কিছুই ঠিক হচ্ছে না, সব শেষ হয়ে গেছে, ধীরে ধীরে আমাদের ভিতরে একটি নীরব ঝড় তৈরি করে। ডেনিস গ্রিনবার্গার বলেন, You don't feel what's happening. You feel what you're thinking about what's happening. অর্থাৎ আমাদের আবেগ সরাসরি কোনো ঘটনা থেকে নয়, আমাদের চিন্তা থেকে তৈরি হয়। একটি ছোট চিন্তা আসে, আমি ব্যর্থ। সেই চিন্তা আবেগ তৈরি করে, দুঃখ, অপরাধবোধ বা লজ্জা। এবং সেই আবেগ আচরণে পরিণত হয়। নিজেকে গুটিয়ে নেওয়া, নীরবতা বা অতিরিক্ত চিন্তা। এটাই সেই ত্রিভুজ যা আমাদের মন এবং মেজাজকে চালায়। চিন্তা, আবেগ, আচরণ। এবং এই চক্রটি ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না আমরা এটি দেখতে শিখি। ভাবুন, একজন ছাত্র পরীক্ষায় ফেল করে। সে ভাবে, আমি একবার ফেল করেছি, আমি একজন ব্যর্থ। এই চিন্তা দুঃখকে ট্রিগার করে। দুঃখ থেকে কম শক্তি তৈরি হয়। কম শক্তি তাকে পড়াশোনা থেকে দূরে রাখে। এবং তারপর সে সত্যিই ফেল করে। আমরা এটাকে মেজাজ বলি, কিন্তু আসলে এটা শুধু চিন্তার রসায়ন।
মনের সবচেয়ে বড় শক্তি এটাই। সে নিজেই ঝড় তৈরি করে এবং নিজেই রোদও। সচেতনতা হল সেই প্রথম ধাপ যেখানে নিরাময় শুরু হয়। কারণ যখন আপনি এটি দেখতে পান যে এটি অনুভূতি নয়, একটি চিন্তার প্রতিক্রিয়া, তখন আপনি পর্যবেক্ষক হয়ে যান, শিকার নন। ডেনিস বলেন, "You can't stop the first wave of emotion, but you can choose how long you surf it." তো যখনই মেজাজ হঠাৎ খারাপ হয়ে যায়, শুধু থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এখন কি ভাবছি? এই চিন্তাটি কি সত্য নাকি ভয়? এই সচেতনতাই সেই মানসিক ঝড়কে নরম করে দেবে। কারণ যখন মন দেখতে শুরু করে, তখন সে লড়াই ছেড়ে দেয়। মেজাজ কোনো রহস্য নয়, এটা মনের বার্তা। চিন্তা বদলান, তাহলে আবেগ নিজেই বদলে যাবে। চিন্তার সচেতনতাই মানসিক স্বাধীনতার প্রথম ধাপ। কারণ যখন আপনি চিন্তা বুঝতে শেখেন, তখন আপনি মনের উপরে উঠে যান এবং সেখান থেকেই শুরু হয় নিরাময়ের আসল যাত্রা। অধ্যায় 2, ভেতরের কথোপকথন। নেতিবাচক চিন্তা আপনাকে ধরার আগে ধরুন। কখনো খেয়াল করেছেন, আমাদের মস্তিষ্ক সবসময় কোনো ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য প্রস্তুত থাকে। যেমন ছোট একটা কাজ ভুল হয়েছে, তখন ভেতর থেকে আওয়াজ আসে, দেখেছ, তুমি সবসময় ভুল করো। কেউ উত্তর দেয়নি, হয়তো সে আমাকে পছন্দ করে না, কোথাও দেরি হয়ে গেছে, এখন সব খারাপ হয়ে যাবে। আমাদের মন নিজে থেকেই ভবিষ্যৎ অনুমান করতে শুরু করে, সমালোচনা করতে শুরু করে, যেন তার দায়িত্বই হল আমাদের ভয় দেখানো। এবং ধীরে ধীরে সেই ভেতরের কথোপকথন আমাদের মেজাজ নয়, আমাদের জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করে। ডেনিস গ্রিনবার্গার বলেন, "You don't have to believe everything you think." কারণ আমাদের অনেক চিন্তা সত্যি হয় না। সেগুলো শুধু চিন্তার ফাঁদ, যেগুলিতে মন রোজ আটকে পড়ে। এর মধ্যে কিছু ফাঁদ এত সাধারণ যে আমরা সেগুলোকে চিনতেই পারি না। 1. অতিসাধারণীকরণ, ওভারজেনারেলাইজিং। একটা ভুল, আমি সবসময় ব্যর্থ। যেমন একটা মেঘ দেখে এটা ধরে নেওয়া যে এখন সব সময় বৃষ্টি হবে। 2. মন পড়া, মাইন্ড রিডিং। তারা হয়তো আমাকে অদ্ভুত ভাবে। কোনো প্রমাণ ছাড়াই অন্যের মন পড়ার চেষ্টা করা। 3. বিপর্যয়ীকরণ, ক্যাটাস্ট্রফাইজিং। ছোট সমস্যাকে বিপর্যয় বলে ধরে নেওয়া। যেমন উপস্থাপনার আগে মনের মধ্যে ভয়, যদি আমি আটকে যাই তাহলে সব শেষ। 4. লেবেল লাগানো, লেবেলিং। নিজেকে একটি ট্যাগ দিয়ে দেওয়া, আমি অলস, আমি অকেজো। যদিও সত্যিটা হল আপনি সাময়িকভাবে আটকে আছেন, স্থায়ীভাবে নয়। এই সব ফাঁদ একই কাজ করে, মনকে ভয়ের চক্রে আটকে দেওয়া। এবং যখন মন ভয় থাকে, তখন সে অস্বস্তি নয়, বিভ্রান্তি তৈরি করে। কিন্তু খবর আমাদের শেখায়, আপনি প্রতিটি চিন্তার সাথে লড়াই করতে পারবেন না, কিন্তু আপনি সেগুলোকে পর্যবেক্ষণ করতে পারেন। পরের বার যখন কোনো নেতিবাচক চিন্তা আসবে, শুধু থামুন এবং লিখুন, আমি কি ভাবছি? এটি কি ঘটনা নাকি শুধু কল্পনা? এই কথার কোনো প্রমাণ আছে? প্রায়শই উত্তর হবে না, কারণ বাস্তবতা কখনো ততটা কঠোর হয় না যতটা কঠোর আমাদের ভেতরের কণ্ঠস্বর হয়। এবং এখান থেকেই নিরাময় শুরু হয়, যখন আপনি আপনার মনের প্রতিটি কথা অন্ধভাবে বিশ্বাস করা ছেড়ে দেন। আপনার প্রথম চিন্তাটি স্বজনপ্রিয়, কিন্তু দ্বিতীয় চিন্তাটি আপনার পছন্দ। প্রথম চিন্তাটি ভয় থেকে আসে, দ্বিতীয়টি সচেতনতা থেকে, এবং সেই পার্থক্যই নির্ধারণ করে আপনি উদ্বেগে থাকবেন নাকি শান্তিতে। You can't control your first thought, but you can always choose your second. অধ্যায় 3, চিন্তা ঘটনা নয়, ভেতরের গল্পকারকে চ্যালেঞ্জ করুন। কখনো কেউ আপনাকে মেসেজ করেনি, আর মন সঙ্গে সঙ্গে বলে উঠল, সে এখন আমার সাথে কথা বলতে চায় না। তারপর কয়েক মিনিটের মধ্যেই মস্তিষ্ক একটি পুরো গল্প তৈরি করে ফেলল। হয়তো আমি কিছু ভুল বলেছি,
হয়তো এখন সম্পর্ক শেষ। কিন্তু সত্যি, হয়তো সেই ব্যক্তি তখন ব্যস্ত ছিল, অথবা শুধু উত্তর দিতে ভুলে গেছে। আমাদের মস্তিষ্ক প্রতিটি নীরবতাকে প্রত্যাখ্যান বলে ধরে নেয়, প্রতিটি বিলম্বকে অনীহা বলে। কারণ মন অনিশ্চয়তা পছন্দ করে না, তাই সে দ্রুত এটিকে কোনো ফলাফলে বদলে দেয়, যদিও তা মিথ্যাই হোক। ডেনিস গ্রিনবার্গার একে বলেন আবেগিক যুক্তি, ইমোশনাল রিজনিং। অর্থাৎ যখন আমরা ধরে নিই যে যা আমরা অনুভব করছি সেটাই বাস্তবতা। আমি উদ্বিগ্ন বোধ করছি, কিছু ভুল আছে, আমি দুঃখিত জীবন। কিন্তু এই যুক্তি মিথ্যা, কারণ আবেগ সত্য, কিন্তু তাদের ব্যাখ্যা নয়। খপত আমাদের শেখায় প্রতিটি অনুভূতিকে সম্মান করুন, কিন্তু তাকে ঘটনা বলে ধরে নেবেন না। এবং এর জন্য একটি সহজ, শক্তিশালী কৌশল আছে। পক্ষে প্রমাণ বিপক্ষে প্রমাণ, এভারেন্স ফর এভারেন্স এগেনস্ট। যখন কোনো নেতিবাচক চিন্তা আসে, যেমন কেউ আমাকে পছন্দ করে না, তখন শুধু দুটি কলাম তৈরি করুন। পক্ষে প্রমাণ: হ্যাঁ, কিছু লোক দূরে থাকে, একজন বন্ধু উত্তর দেয়নি। বিপক্ষে প্রমাণ: বাকি বন্ধুরা কথা বলেছে, পরিবার সমর্থন করে, সবাই সবসময় উপলব্ধ থাকে না। যখন আপনি এটি লেখেন, তখন ধীরে ধীরে মন দেখতে শুরু করে যে চিন্তাগুলো প্রায়শই পক্ষপাতদুষ্ট গল্প হয়, বাস্তবতা নয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনাকে আপনার অনুভূতিগুলোকে দমন করতে হবে না। দুঃখ, ভয়, অপরাধবোধ সবই বৈধ, কিন্তু এর মানে এই নয় যে পৃথিবী ততটা অন্ধকার যতটা তা দেখায়। খব এটাই শেখায়, অনুভূতিগুলো বার্তাবাহক, বিচারক নয়। তারা আমাদের কিছু বলতে চায়, কিন্তু তাদের রায় চূড়ান্ত নয়। তো পরের বার যখন মন বলবে, সে আমার উপর রেগে আছে, আমি কিছু করতে পারি না, অথবা সব শেষ হয়ে গেছে, শুধু এক মুহূর্ত থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, এই চিন্তার সত্য কি? এই অনুভূতি কি ঘটনা, নাকি শুধু ভয়? কারণ যখন আপনি প্রমাণ দেখতে শুরু করেন, তখন কল্পনা তার প্রভাব হারায়। অনুভূতিগুলো বৈধ, কিন্তু সব সময় বাস্তবভিত্তিক নয়। এবং এখান থেকেই শুরু হয় একটি শান্ত, সুষম মনের গল্প। অধ্যায় 4, গল্পটি নতুন করে লেখা, সুষম চিন্তাভাবনা তৈরি করা। কখনো ভেবে দেখেছেন আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় শক্তি কি? সে আমাদের গল্প লেখে। প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি অভিজ্ঞতাকে আমরা আমাদের শব্দ এবং চিন্তাভাবনা দিয়ে অর্থ দিই। কিন্তু কখনো কখনো সেই একই গল্প আমাদের বিরুদ্ধেই কাজ করতে শুরু করে। যেমন একটি ছোট ভুল, একটি ব্যর্থ দিন, অথবা কারো কঠোর কথা। মস্তিষ্ক সেটা ধরে ফেলে এবং ফিসফিস করে বলে, দেখেছ, তুমি আবার ব্যর্থ হলে, তুমি কোনো কাজের নও, কেউ তোমার উপর খুশি নয়। ধীরে ধীরে এই কণ্ঠস্বর পটভূমিতে চলতে থাকে, যেমন কোনো ভাঙা রেকর্ড। এবং আমরা নিজেরাই সেই গল্পে বিশ্বাস করতে শুরু করি। ডেনিস গ্রিনবার্গার বলেন, You can't stop negative thoughts, but you can change the story they tell. এটাই খবের জাদু। আপনি আপনার মনের স্ক্রিপ্টকে নতুন করে লিখতে পারেন। একটি মেয়ে ছিল, নেহা। উদ্বেগের কারণে সে নিজেকে সবসময় দুর্বল মনে করত। প্রতিবার যখন আতঙ্ক হতো, সে ভাবত, আমার মধ্যে শক্তি নেই, আমি কখনো স্বাভাবিক হতে পারব না। তারপর একদিন সে থেরাপিস্টকে জিজ্ঞাসা করল, আমি কি কখনো নির্ভীক হতে পারব? থেরাপিস্ট হাসলেন, তুমি আগে থেকেই নির্ভীক, কারণ প্রতিটি প্যানিক অ্যাটাকের পরেও তুমি দাঁড়িয়ে থাকো। সেই দিন নেহা তার ভেতরের গল্প বদলে দিল। আমি দুর্বল নই, আমি স্থিতিস্থাপক, রেসিলিয়েন্ট। আমি ভাঙা নই, আমি নিরাময়ের পথে আছি। এবং ধীরে ধীরে সেই গল্পই তার শক্তি হয়ে উঠল। খবতে এটাকে বলে রিফ্রেমিং। নেতিবাচক চিন্তাকে বদলানো নয়,
তাকে বাস্তবসম্মত এবং ক্ষমতায়নকারী এম্পাওয়ারিং করা। যেমন, আমি অকেজো, আমি শিখছি, আমি এর চেয়ে খারাপ পরিস্থিতি থেকে বেঁচে এসেছি, কেউ আমাকে পছন্দ করে না। কিছু লোক বোঝে না, কিন্তু যারা বোঝে তারা সত্যিকারের। আমি প্রতিবার ভুল করি। হ্যাঁ, আমি ভুল করি এবং শিখিও তো আমি। দেখুন, পার্থক্য শুধু শব্দের নয়, কম্পনের। কারণ যখন আপনি আপনার চিন্তার ভাষা বদলান, আপনি আপনার মনের রসায়ন বদলে দেন। রিফ্রেমিংয়ের অর্থ এই নয় যে আপনি ব্যথাকে উপেক্ষা করছেন, বরং আপনি তাকে নতুন অর্থ দিচ্ছেন। ব্যথা এখনও আছে, কিন্তু এখন সে শিক্ষক হয়ে উঠেছে। শাস্তি নয়। নিরাময়ের অর্থ সব ঠিক আছে বলা নয়, বরং এটা বোঝা যে হ্যাঁ, সব নিখুঁত নয়, কিন্তু আমি এখনও এগিয়ে চলেছি। এটাই সুষম চিন্তাভাবনা। এটাই ভেতরের পরিপক্কতা। তো পরের বার যখন আপনার মন আপনাকে বলবে, তুমি দুর্বল, শুধু শান্ত হয়ে উত্তর দিন, আমি এখন প্রক্রিয়ার মধ্যে আছি, এবং এই প্রক্রিয়া আমাকে আরও শক্তিশালী করছে। কারণ নিরাময় ব্যথা দমন করা থেকে নয়, গল্প বদলানো থেকে আসে। অধ্যায় ৫, মেজাজ জার্নালিং, প্রতিচ্ছবিকে সচেতনতায় পরিণত করা। কখনো কি এমন মনে হয়েছে যে আপনি সারাদিন কিছু অনুভব করছেন, কিন্তু বুঝতে পারছেন না কেন? কখনো হঠাৎ বিরক্ত হয়ে যাচ্ছেন, কখনো বিনা কারণে অস্থিরতা। এবং যখন নিজেকে জিজ্ঞাসা করেন, আমি এমন অনুভব করছি কেন, তখন উত্তর মেলে না। আসলে আমাদের আবেগ বাতাসে হারিয়ে যায় না, সেগুলো গঠনে লুকানো থাকে। শুধু আমরা সেগুলোকে পর্যবেক্ষণ করি না। ডেনিস গ্রিনবার্গার বলেন, ইউ ক্যান চেঞ্জ হোয়াট ইউ ক্যান সি। অর্থাৎ যদি আপনি আপনার মেজাজকে বুঝতে চান, তাহলে প্রথমে তাকে দেখতে শিখুন। এবং এই কাজটি করে মেজাজ জার্নালিং, মুড জার্নালিং। মেজাজ জার্নাল কোনো ডায়েরি নয়, একটি আয়না, যেখানে আপনি আপনার মনকে স্পষ্টভাবে দেখতে পারেন। যখন আপনি রোজ কয়েক মিনিট লেখেন, আজ কি হয়েছে, আমি কি ভেবেছি, এবং আমার কেমন লেগেছে, তখন সেই অজানা বিশৃঙ্খলা স্পষ্টতায় পরিণত হতে শুরু করে। কারণ মনে জিনিসগুলো এলোমেলো থাকে, কিন্তু যখন সেই কথাগুলো শব্দে নেমে আসে, তখন সেগুলো দৃশ্যমান সত্যে পরিণত হয়। খবরতে একটি খুব সহজ কিন্তু শক্তিশালী বিন্যাস আছে। মেজাজ ডায়েরি। পরিস্থিতি চিন্তা আবেগ বিকল্প চিন্তা। ধাপ ১, পরিস্থিতি সিচুয়েশন। আজ কি হয়েছে? বন্ধুটি উত্তর দেয়নি। ধাপ ২, চিন্তা থট। সে আমার থেকে দূরে সরে যাচ্ছে। ধাপ ৩, আবেগ ইমোশন। দুঃখ, আঘাত, একাকিত্ব। ধাপ ৪, বিকল্প চিন্তা অল্টারনেটিভ থট। হয়তো সে ব্যস্ত। যদি তার কোনো সমস্যা থাকত, তাহলে সে কথা বলত। শুধু এই সামান্য পরিবর্তন আবেগের তীব্রতা অর্ধেক করে দেয়। একটি গবেষণা দেখায়, যারা প্রতিদিন ১০ মিনিট জার্নালিং করে, তাদের উদ্বেগের মাত্রা ৩০% পর্যন্ত কমে যায়। কারণ লেখার মাধ্যমে দূরত্ব তৈরি হয়। আপনি আবেগের সাথে জড়িত থাকেন না, আপনি তাকে পর্যবেক্ষণ করেন। যখন আপনি আমি দুঃখিত লেখেন, সেটা হয়ে যায়, আমি এখন দুঃখ অনুভব করছি। আগে আপনি দুঃখ ছিলেন, এখন আপনি দুঃখকে দেখছেন। এটাই সচেতনতা। মেজাজ জার্নালিং কোনো থেরাপির কৌশল নয়, এটা একটি নিরাময়ের রীতি, যেখানে আপনি আপনার আবেগগুলোকে বিচার করেন না, শুধু তাদের সাথে কথা বলেন। ধীরে ধীরে আপনি দেখবেন, প্রতিটি আবেগের কারণ, প্রতিটি চিন্তার ধরন, এবং প্রতিটি প্রতিক্রিয়ার মূল আপনার সামনে স্পষ্ট হয়ে উঠবে। তো আজ থেকেই শুরু করুন। প্রতিদিন মাত্র ৫ মিনিট লিখুন। কি হয়েছে, আপনি কি ভেবেছেন, এবং কি অন্য দিক হতে পারে।
কারণ যখন আপনি আপনার আবেগগুলোকে শব্দে প্রকাশ করেন তখন আপনি তাদের দাস নন, তাদের পথপ্রদর্শক হয়ে ওঠেন। Writing creates distance between you and your emotions. And in that distance, healing begins. অধ্যায় 6 আচরণের শক্তি, নেতিবাচক অনুভূতির উল্টো কাজ করা। কখনো খেয়াল করেছেন, যখন মন খারাপ থাকে তখন প্রথম যে চিন্তাটা আসে সেটা কি? কিছু করার মন নেই। এবং এই চিন্তাই আমাদের সেই একই জায়গায় আটকে রাখে। আমরা অপেক্ষা করি যে প্রথমে প্রেরণা আসবে, তারপর কিছু করব। কিন্তু সত্যিটা হল, প্রেরণা নয়, গতিই প্রেরণা নিয়ে আসে। ডেনিস গ্রিনবার্গার বলেন, আচরণ অনুভূতির চেয়ে দ্রুত মেজাজ পরিবর্তন করে। অর্থাৎ আপনার মেজাজ আপনার কাজের সাথে বেশি জড়িত, আপনার অনুভূতির সাথে নয়। ভাবুন, একজন ব্যক্তি বিষণ্ণতায় ভুগছেন। সকালে উঠতে মন চায় না, পোশাক পরতে মন চায় না, মানুষের সাথে কথা বলতেও নয়। সে ভাবে, যখন মন ঠিক হবে তখন করব। কিন্তু মন তো তখনই ঠিক হবে যখন সে কিছু করবে। একদিন সে শুধু মনস্থির করল, আমি আজ শুধু 10 মিনিট হাঁটব। শুধু 10 মিনিট। সে উঠল, জুতো পরল, বাইরে গেল। 10 মিনিট 15 হল, তারপর 20, এবং তারপর সন্ধ্যা পর্যন্ত সে অনুভব করল মেজাজটা একটু হালকা। কেন? কারণ শরীর সেটাই করল যা মন করতে ভয় পাচ্ছিল। এটাকে বলে আচরণগত সক্রিয়তা, বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন। অর্থাৎ প্রথমে করো, তারপর অনুভব করো। আমাদের মন প্রায়শই বলে, প্রথমে ভালো অনুভব করো, তারপর কিছু করো। কিন্তু সত্যিটা হল, প্রথমে কিছু করো, তারপর ভালো লাগবে। কারণ কাজ অনুভূতির চেয়ে বেশি শক্তিশালী হয়। একটি সহজ নিয়ম আছে, 10 মিনিটের সক্রিয়করণ নিয়ম, 10 মিনিট অ্যাক্টিভেশন রুল। যখনই কোনো কাজ করতে মন না চায়, শুধু নিজেকে বলুন, আমি এটা শুধু 10 মিনিট করব। শুধু শুরু করুন। বিছানা থেকে ওঠা, হাঁটতে যাওয়া, একটা ফোন করা, অথবা ঘর পরিষ্কার করা। আপনি দেখবেন যে 10 মিনিট পর মন নিজেই গতি ধরে নেবে। কারণ গতিতে রসায়ন বদলায়, শরীর সক্রিয় হয়, এবং মস্তিষ্ক এন্ডোরফিনস নিঃসরণ করে। মেজাজ একটি আয়না, সে গতিকে প্রতিফলিত করে। যদি আপনি স্থির থাকেন, তাহলে মন নিস্তেজ থাকবে। যদি আপনি সক্রিয় থাকেন, তাহলে মন সজীব অনুভব করবে। তাই পরের বার যখন আপনার মন বলবে, কিছু করার মন নেই, শুধু হেসে উত্তর দিন, মন নেই, আমি করব। তারপর মন নিজেই আসবে। মুড ফলোজ মুভমেন্ট। প্রতিটি ছোট কাজ, প্রতিটি পদক্ষেপ আপনার মনকে মনে করিয়ে দেয়, আমি নিয়ন্ত্রণে আছি, মেজাজ নয়। এবং এটাই আচরণের আসল শক্তি, যা বিষণ্ণতাকে দিকনির্দেশে বদলে দেয়। অধ্যায় 7 মূল বিশ্বাস, আমাদের আবেগের লুকানো শিক। কখনো ছোট একটি প্রতিক্রিয়া বা কারো ঠান্ডা আচরণে হঠাৎ করে মন ভারী লাগে। যেমন কেউ বলল, তোমার কাজ আরও ভালো হতে পারত। আর আপনার ভেতর থেকে আওয়াজ এল, দেখেছ, আমি আবার ব্যর্থ হলাম। এমনটা হয় কারণ সেই কথাটি শুধু আজকের নয়, সেটা কোনো পুরনো বিশ্বাসকে স্পর্শ করে। একটি বিশ্বাস যা আমরা শৈশব থেকে আমাদের সাথে বয়ে নিয়ে চলেছি। ডেনিস গ্রিনবার্গার বলেন, Your core beliefs are the lenses through which you see the world. অর্থাৎ আমরা জিনিসগুলোকে যেমন দেখি, সেগুলো তেমন হয় না। সেগুলো তেমন দেখায় যেমনটা আমরা বিশ্বাস করি। শৈশবে কেউ বলেছিল, তুমি অন্যদের মতো স্মার্ট নও। কেউ কম ভালোবাসা দেখিয়েছে, কেউ বেশি তুলনা করেছে। ধীরে ধীরে এই কথাগুলো আমাদের ভেতরে শিকড় গেড়ে বসে। আমি যথেষ্ট নই, আমি প্রত্যাখ্যাত হব, আমাকে নিখুঁত হতে হবে ভালোবাসার জন্য।
এবং তারপর এই বিশ্বাসগুলো আমাদের প্রতিটি আবেগ, প্রতিটি প্রতিক্রিয়াকে নির্দেশ করতে শুরু করে। কেউ আমাদের উপেক্ষা করলে ব্যথা এখন সেই মুহূর্তের নয়, সেই পুরনো ক্ষতটির হয়। একজন ব্যক্তি ছিলেন আরিয়ান। তার শৈশব এমন পরিবেশে কেটেছিল যেখানে তার প্রতিটি চেষ্টায় বলা হতো, ভালো করেছ, কিন্তু এটা আরও ভালো হতে পারত। শৈশবে এই শব্দগুলো প্রেরণা মনে হলেও বড় হয়ে এগুলো হয়ে উঠল, আমি কখনো যথেষ্ট নই। প্রতিটি সাফল্যের পরেও তার মনে এক শূন্যতা থাকত। যত পরিশ্রমই করুক, সে নিজেকে সম্পূর্ণ অনুভব করতে পারত না। তারপর থেরাপিতে সে প্রথমবারের মতো বুঝল, সে তার অর্জন নিয়ে নয়, তার পুরনো বিশ্বাস নিয়ে লড়াই করছিল। সে নিজেকে প্রশ্ন করল, আমাকে কি সত্যিই নিখুঁত হতে হবে, নাকি শুধু মানুষ হিসেবে থাকাটাই যথেষ্ট? সেই প্রশ্ন তার বিশ্বাসকে ভেঙে দিল। ধীরে ধীরে সে একটি নতুন বাক্য তৈরি করতে শুরু করল, I don't have to be perfect to be worthy। এবং সেখান থেকেই তার নিরাময় শুরু হল। খপট শেখায়, যদি আপনি প্রতিবার একই ব্যথা অনুভব করেন, তাহলে সম্ভবত আপনাকে লক্ষণ নয়, মূল বিশ্বাসটি দেখতে হবে। প্রথমে চিনুন, যখন কেউ আমার সমালোচনা করে, আমি বারবার কি ভাবি? আমি কি ভয় পাই যে আমি প্রত্যাখ্যাত হব? আমি কি পরিপূর্ণতার মাধ্যমে বৈধতা খুঁজি? তারপর লিখুন, এই বিশ্বাসটি কি ঘটনা নাকি ভয়? যদি আমার কোনো বন্ধু এটা বিশ্বাস করত, তাহলে আমি তাকে কি বলতাম? এই প্রক্রিয়াটাই বিশ্বাসকে চ্যালেঞ্জ করে। ধীরে ধীরে মন বোঝে, আমাকে সবাইকে খুশি করার দরকার নেই, আমি যেমন আছি তেমনই যথেষ্ট। বিশ্বাস গাছের শিকড়ের মতো, আপনি শুধু ডাল কাটবেন, অর্থাৎ নেতিবাচক চিন্তা, তাহলে সেগুলো আবার গজিয়ে উঠবে। কিন্তু যদি আপনি শিকড়কে বুঝে লালন পালন করেন, তাহলে পুরো গাছটি সুস্থ হয়ে উঠবে। Heal the root, not just the branch। কারণ যখন আপনি আপনার মূল বিশ্বাসগুলোকে নতুন করে লেখেন, তখন আপনি আপনার পুরো গল্পটি নতুন করে লেখেন। অধ্যায় 8, মানসিক স্থিতিস্থাপকতা তৈরি, মনকে শান্তির জন্য প্রশিক্ষণ। কখনো খেয়াল করেছেন, কিছু লোক কঠিন সময়ে ভেঙে পড়ে, আর কিছু লোক সেই পরিস্থিতিতেও শান্ত থাকে, যেন তাদের ভেতরে কোনো স্থির কেন্দ্র আছে, যা প্রতিটি ঝড়েও স্থির থাকে। ডেনিস গ্রিনবার্গার একে বলেন, মানসিক স্থিতিস্থাপকতা, ইমোশনাল রেসিলিয়েন্স, বিশৃঙ্খলায় শান্ত থাকার শিল্প। অর্থাৎ সেই ক্ষমতা যার মাধ্যমে আমরা আমাদের আবেগগুলোকে দমন করি না, বরং সামাল দিই সচেতনতার সাথে। কারণ শান্তি কোনো গন্তব্য নয় যেখানে আপনি পৌঁছান, এটা একটি দক্ষতা যা আপনি অনুশীলন করেন। যখন উদ্বেগ আসে, মন একটি অনিয়ন্ত্রিত ট্রেনের মতো দ্রুত ছোটে। কিছু গোলমাল হয়ে যাবে, কিছু ভুল হয়ে যাবে, হৃদস্পন্দন বাড়ে, শ্বাস ছোট হয়ে যায়, এবং মস্তিষ্ক প্রতিটি খারাপ সম্ভাবনা কল্পনা করতে শুরু করে। এমন সময় আমরা ভাবি, আমার নিয়ন্ত্রণ দরকার। কিন্তু নিয়ন্ত্রণ নয়, সংযোগ দরকার, নিজের শরীর এবং শ্বাসের সাথে। খবত এতে 3টি সহজ কৌশল বলে, যা আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। 1. গ্রাউন্ডিং, নিজের শরীরের সাথে সংযুক্ত হওয়া। যখন মন ছুটছে, তখন 5টি জিনিস দেখুন, 4টি স্পর্শ করুন, 3টি শুনুন, 2টি গন্ধ নিন, 1টি স্বাদ অনুভব করুন। মন সঙ্গে সঙ্গে এখন ফিরে আসে। কারণ গ্রাউন্ডিং মানে মনকে শরীরে ফিরিয়ে আনা। 2. জ্ঞানীয় দূরত্ব, কগনিটিভ ডিস্টেন্সিং, নিজের চিন্তাভাবনা থেকে দূরত্ব তৈরি করা। যখন কোনো নেতিবাচক চিন্তা আসে, আমি এটা করতে পারব না, তখন সেটা পুনরাবৃত্তি করবেন না, পর্যবেক্ষণ করুন। নিজেকে বলুন, আমার মস্তিষ্কে একটা চিন্তা চলছে যে আমি এটা করতে পারব না। শুধু এতটুকু বললেই মন বুঝতে পারে, আমি চিন্তা নই, আমি চিন্তাকারী। 3. আত্মসহানুভূতি, সেলফ কম্প্যাশন, নিজের সাথে নরমভাবে কথা বলা। যখন অপরাধবোধ বা দুঃখে আটকে থাকেন,
তখন নিজের সাথে সেভাবেই কথা বলুন, যেমনটা কোনো বন্ধুর সাথে করেন যে কষ্টে আছে। হ্যাঁ, কঠিন, কিন্তু আমি এখানে আছি। আমি চেষ্টা করছি, আর এটাই যথেষ্ট। খবর বলে, সহানুভূতি কোনো বিলাসিতা নয়, এটা বেঁচে থাকার দক্ষতা। ভাবুন, আতঙ্কের সময় একজন ব্যক্তি আছেন। শ্বাস দ্রুত চলছে, বুক ধড়ফড় করছে। সে থেরাপিস্টের কথা মনে করে। শ্বাস নাও, লক্ষ্য করো, আর নাম বলো। সে গভীর শ্বাস নেয়। ভাবে, আমি ভয় অনুভব করছি, কিন্তু আমি নিরাপদ। তারপর একটি ছোট বাক্য পুনরাবৃত্তি করে, এই অনুভূতি চলে যাবে, যেমন প্রতিটি ঢেউ চলে যায়। এবং সত্যিই, কিছুক্ষণ পর ঢেউ শান্ত হয়ে যায়, কারণ মন প্রতিরোধ করা ছেড়েছে এবং পর্যবেক্ষণ করা শুরু করেছে। স্থিতিস্থাপকতার অর্থ আবেগগুলোকে শেষ করা নয়, বরং তাদের সাথে বন্ধুত্ব করা। উদ্বেগ, অপরাধবোধ, দুঃখ, এগুলো সব শিক্ষক, যারা আমাদের নিজেদের সম্পর্কে শেখাচ্ছে। তো প্রতিবার যখন আপনি নিজেকে ভাঙা অনুভব করেন, শুধু মনে রাখুন, আপনি দুর্বল নন, আপনি প্রশিক্ষণে আছেন। Calm isn't found, it's practiced. প্রতিটি সচেতন শ্বাস, প্রতিটি বিরতি, প্রতিটি মৃদু প্রতিক্রিয়া আপনাকে স্থিতিস্থাপক করে তুলছে। অধ্যায় নয়, প্রতিক্রিয়া থেকে প্রতিক্রিয়া, পছন্দের শক্তি। কখনো এমন হয়েছে যে কেউ কিছু বলল, আর আপনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া করলেন? গলার আওয়াজ চড়ে গেল, কথা বেড়ে গেল, এবং পরে নিজেকে বললেন, ইস, যদি একটু থেমে উত্তর দিতাম। আমরা সবাই এমনটা করি, কারণ মন স্বয়ংক্রিয়ভাবে চলে। কোনো উত্তেজকের ট্রিগার উপর সে সঙ্গে সঙ্গে পুরনো ধরনগুলোকে সক্রিয় করে দেয়। আর আমরা ভাবি, সে এমন বলেছে, তাই আমি এমন করেছি। কিন্তু সত্যিটা হল, সে শুধু ট্রিগার করেছে, প্রতিক্রিয়াটা ছিল আমাদের পছন্দ। ডেনিস গ্রিনবার্গার বলেন, যা ঘটে আর আমরা কিভাবে প্রতিক্রিয়া করি তার মাঝেই আমাদের স্বাধীনতা। অর্থাৎ উদ্দীপক, স্টিমুলাস, এবং প্রতিক্রিয়ার মাঝে একটা ছোট জায়গা থাকে, আর সেই জায়গাটাই হল সচেতনতার দরজা। একবার থেরাপিতে একজন ব্যক্তি এসেছিলেন। তিনি বললেন, আমার খুব তাড়াতাড়ি রাগ হয়। লোকেরা কিছু বললেই আমি ফেটে পড়ি। পরে অপরাধ বোধ হয়, কিন্তু সেই সময় নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। থেরাপিস্ট শুধু একটি অনুশীলন দিলেন, যখনই কেউ কিছু বলবে, সঙ্গে সঙ্গে উত্তর দেবে না। শুধু 5 সেকেন্ডের জন্য থামো এবং নিজেকে জিজ্ঞাসা করো, আমি এখন নিজেকে কি বলছি? সেই লোকটি হেসে উঠল, এত সহজ। থেরাপিস্ট বলল, সহজ নয়, শক্তিশালী। পরের সেশনে সে হাসতে হাসতে এলো। বলল, আমার স্ত্রী কিছু বলছিল, আর আমি উত্তর দিতেই যাচ্ছিলাম। তারপর আমি থামলাম এবং জিজ্ঞাসা করলাম, আমি নিজেকে কি বলছি? জানতে পারলাম আমি ভাবছিলাম, সে আমাকে ছোট দেখাচ্ছে। কিন্তু আসলে সে শুধু নিজের কথা বলছিল। সে প্রথমবারের মতো বুঝল, প্রতিক্রিয়া করেনি, এবং সেই দিন ঝগড়া হয়নি। এটাই সচেতনতার শক্তি, সেই জায়গা যা প্রতিক্রিয়া এবং প্রতিউত্তরের মাঝে থাকে। প্রতিক্রিয়ায় নিয়ন্ত্রণ বাইরে থাকে, প্রতিউত্তরে নিয়ন্ত্রণ আপনার ভিতরে। প্রতিক্রিয়া স্বতঃস্ফূর্ততা থেকে আসে, প্রতিউত্তর উদ্দেশ্য থেকে। প্রতিক্রিয়া পুড়িয়ে দেয়, প্রতিউত্তর নিরাময় করে। মাইন্ডফুলনেস মানে এটাই। প্রতিটি মুহূর্তে নিজের সাথে যুক্ত থাকা, প্রতিটি আবেগকে লক্ষ্য করা, এবং প্রতিটি চিন্তা থেকে এক ধাপ পিছিয়ে আসা। যখন আপনি পর্যবেক্ষণ করতে শুরু করেন, তখন প্রতিক্রিয়া করা বন্ধ করে দেন, কারণ সচেতনতাই নিজেই পছন্দ হয়ে ওঠে, এবং পছন্দই আসল স্বাধীনতা। তো পরের বার যখন কেউ আপনাকে উস্কে দেবে, শুধু থামুন, গভীর শ্বাস নিন, এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এখন কি ভাবছি?
আমি কি এই বিষয়টিকে যেমনটা আছে তেমন দেখছি, নাকি আমার অহংকার যেমনটা দেখাতে চায় তেমন? আপনি দেখবেন যে 90% পরিস্থিতিতে প্রতিক্রিয়া চায় না, শুধু সচেতনতা চায়। এবং যখন আপনি সচেতনতা দিয়ে উত্তর দেন, তখন প্রতিটি সংঘাত স্পষ্টতায় পরিণত হয়। রেসপন্স ইজ ফ্রিডম। কারণ যখন আপনি আপনার প্রতিক্রিয়া বেছে নিতে শেখেন, তখন কেউ আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। এবং সেখান থেকেই শুরু হয় একটি শান্ত, পরিণত এবং শক্তিশালী মনের গল্প। অধ্যায় 10, নতুন গল্পে বাঁচা, দৈনন্দিন জীবনে খবরের প্রযোগ। জীবনের সবচেয়ে সুন্দর কথা এটাই যে আমরা প্রতিদিন নিজের মনের একটি নতুন গল্প লিখতে পারি। কিন্তু বেশিরভাগ লোক সেই একই পুরনো গল্প বারবার পুনরাবৃত্তি করতে থাকে। আমি এমনই, আমার সাথে সব সময় এমনই হয়, কিছুই বদলাতে পারে না। ডেনিস গ্রিনবার্গার বলেন, পরিবর্তন চিন্তায় ঘটে না, এটি অভ্যাসে ঘটে। অর্থাৎ সচেতনতা ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ না তা কাজে রূপান্তরিত হয়। খবত আমাদের কোনো তত্ত্ব শেখায় না, এটি আমাদের একটি নতুন জীবন অনুশীলন প্র্যাকটিস দেয়, যার মাধ্যমে আমরা আমাদের মনকে প্রতিদিন আরও একটু কোমল, আরও একটু সচেতন করে তুলতে পারি। এর সবচেয়ে সহজ, শক্তিশালী সূত্র হল ধরো, ক্যাচ, চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ, বদলাও, চেঞ্জ। ধরো, ক্যাচ। প্রতিবার যখন কোনো নেতিবাচক চিন্তা আসে, তাকে ধরে ফেলুন। যেমন আমি সবসময় সব নষ্ট করে দিই। চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ। এবার নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি সত্যি? এর কাছে কোনো প্রমাণ আছে? হয়তো নেই। বদলাও, চেঞ্জ। এবার সেই চিন্তাকে বাস্তবসম্মত, সহানুভূতিশীল রূপে নতুন করে লিখুন। কখনো কখনো জিনিসপত্র খারাপ হয়, কিন্তু আমি প্রতিবার শিখি। শুধু এই 3টি ধাপ ধীরে ধীরে আপনার চিন্তার পুরনো চক্রগুলোকে ভাঙতে শুরু করে। শুরুতে এটা কঠিন মনে হয়, কিন্তু কয়েক সপ্তাহ পর এটা স্বয়ংক্রিয় হয়ে যায়। আপনার মন নিজেই চিনতে শুরু করে, আরে এটা তো পুরনো ধরন, এবং কোনো জোর ছাড়াই সে শান্ত, সুষম প্রতিক্রিয়া বেছে নেয়। এটাই হল স্বয়ংক্রিয় স্থিতিস্থাপকতা, অটোমেটিক রেসিলিয়েন্স। যখন আপনার মন ঝড় দেখে ঘাবড়ে যায় না, বরং শান্তভাবে বলে, আমি এই ঢেউ আগেও দেখেছি এবং আমি এটা পার করতে পারি। একজন ছাত্র ছিল যাকে প্রতিটি উপস্থাপনার প্রেজেন্টেশন আগে আতঙ্ক হতো। প্রথমে সে ভাবত, আমি লজ্জাজনক পরিস্থিতিতে পড়ব। তারপর সে অনুশীলন শুরু করল। প্রতিবার সে নিজেকে বলত, এটা শুধু উদ্বেগ, বিপদ নয়। ধীরে ধীরে সে বুঝতে পারল যে ভয় শেষ হয়নি, কিন্তু এখন সে তাকে পথ দেখাতে পারে। প্রতিবার উপস্থাপনা শেষ হওয়ার পর সে হাসত। আমি ভয় সত্ত্বেও বলেছি, এবং সেটাই ছিল আমার জয়। এগুলোই হল ছোট ছোট জয়, স্মল ভিক্টরিজ, যা মনকে আয়ত্ত করে তোলে। মাইন্ড ওভার মোর এর অর্থ নিয়ন্ত্রণ নয়, এর অর্থ হল সচেতনতার সাথে সহানুভূতি। নিজেকে শোধরানো নয়, নিজেকে বোঝা। আপনি প্রতিটি আবেগ বেছে নিতে পারবেন না, কিন্তু আপনি এটা বেছে নিতে পারেন যে সেই আবেগের সাথে কিভাবে চলবেন। সেটাই আপনার আসল শক্তি। তো আজ থেকে চেষ্টা করুন, যখনই মন বলবে আমি ভেঙে পড়েছি, আপনি ধীরে করে উত্তর দিন, না, আমি বদলাচ্ছি। কারণ নিরাময় কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটা একটি দৈনিক কথোপকথন আপনি এবং আপনার মনের মধ্যে। You can always choose your emotions, but you can always guide your mind. এবং এটাই আসল অর্থ মাইন্ড ওভার মুড। কারণ এই বইটি নিয়ন্ত্রণ শেখাতে নয়, সহানুভূতি শেখাতে এসেছিল। এবং যখন সহানুভূতি সচেতনতার সাথে মিলিত হয়, তখন মন নিজেই নিরাময় হয়ে ওঠে। উপসংহার, কত অদ্ভুত, তাই না? আমরা সারা জীবন মনকে সমস্যা ভেবেছি, অথচ আসলে সেটাই ছিল আমাদের শিক্ষক। প্রতিটি উদ্বেগের চিন্তা,
অপরাধবোধের প্রতিটি মুহূর্ত, প্রতিটি নেতিবাচক বিশ্বাস। আসলে মন বলার একটি উপায় ছিল, আমাকে দেখো, আমিও তোমার সাথে আছি। আমরা ছুটতে থাকলাম, কখনো বিক্ষিপ্ততায়, কখনো পরিপূর্ণতায়, কখনো ইতিবাচকতার জোর করা হাসিতে। কিন্তু আজ এই যাত্রার পর হয়তো আপনিও বুঝতে পেরেছেন, শান্তি সেখানে মেলে না যেখানে আবেগ থাকে না। শান্তি সেখানে মেলে যেখানে আমরা সেগুলোকে অনুভব করার সাহস রাখি। ডেনিস গ্রিনবার্গারের বই মাইন্ড ওভার মুড আমাদের এটা শেখায় না যে আমরা আবেগগুলোকে মুছে ফেলি, এটা শেখায় যে আমরা তাদের সাথে চলতে শিখি। কখনো উদ্বিগ্ন হব, কখনো শান্ত, কখনো পড়ব, কখনো সামলে উঠব। কিন্তু পার্থক্য এখন এটাই হবে যে আপনি নিজের বিরুদ্ধে নয়, নিজের সাথে চলছেন। এখন আপনি জানেন, প্রতিটি অনুভূতির আগে একটি চিন্তা থাকে, এবং প্রতিটি চিন্তার আগে একটি পছন্দ, এবং সেই পছন্দই আপনার আসল শক্তি। তো এখন যখন পরের বার মন ঝড় তুলবে, তখন তাকে থামাবেন না। শুধু শুনুন এবং নরমভাবে বলুন, আমি তোমাকে শুনছি, কিন্তু এখন আমি তোমার নিয়ন্ত্রণে নেই। কারণ এখন আপনি শিকার নন, আপনি আপনার মনের পথপ্রদর্শক হয়ে উঠেছেন। যদি এই পুরো যাত্রা আপনাকে আপনার মনের কোনো কোণে শান্তি দিয়ে থাকে, অথবা আপনার চিন্তাভাবনার ধরন বদলে থাকে, তাহলে শুধু নিজের কাছে রাখবেন না, এটাকে এগিয়ে নিয়ে যান। কারণ যখন একজন ব্যক্তি নিজের মনকে সুস্থ করে, তখন সে তার চারপাশের বিশ্বকেও কিছুটা সুস্থ করে তোলে। এবং যদি আপনিও এমন বই থেকে নিজের ভেতরের জগতকে পরিবর্তন করতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ বুক ফর বেঙ্গালতে আমরা শুধু কথা বলি না, আমরা দৃষ্টিভঙ্গি বদলাই। মনে রাখবেন, আপনি আপনার আবেগের দাস নন, তাদের পর্যবেক্ষক। এবং যখন আপনি পর্যবেক্ষণ করতে শেখেন, তখন প্রতিটি মেজাজ, প্রতিটি মুহূর্ত আপনার কর্তা নয়, আপনার বার্তাবাহক হয়ে ওঠে। এটি ছিল মাইন্ড ওভার মুড এর যাত্রা। এমন একটি যাত্রা যেখানে আমরা মনকে হারাইনি, শুধু তাকে বুঝেছি। এবং কখনো কখনো শুধু এই বোঝাই আসল নিরাময় হয়।